এখন রোজ সকালে আমার একটা নতুন রুটিন হয়েছে, সেটা হচ্ছে যে আমলকির তেলটা বানিয়েছি সেটাকে যতক্ষণ রোদ আসে ততক্ষণ রোদে দেওয়ার সাথে এই আমলকিগুলো আনিয়েছি, এগুলো দিয়ে আমলকির পাউডার বানাবো বলে, তো সেগুলোকে একটু রোদ খাইয়ে রাখছি যাতে নষ্ট না হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহু দেরিতে আমি ঘুম থেকে উঠেছি। আমার আগের দিনের মতোই আজকে একদম ওই 6:30 নাগাদই ওঠার কথা ছিল, অ্যালার্মও দিয়েছিলাম, কিন্তু ওঠার সময় দেখলাম এত আমার ব্যাক পেন শুরু হলো, আমি কিছুতেই উঠতে পারলাম না। আজকে বাবাদের এমসে যাওয়ার, আজকে বাবার অঙ্কোলজিস্টের কাছে রিপোর্ট করার আছে, তো বাবাকে নিয়েই ওরা গেছে, কাকু আরও। ঠিক ছিল যে সেদ্ধ ভাত করে একেবারে খাইয়ে দাইয়ে পাঠাবো, কারণ প্রচণ্ড ভিড় হয় তো, আর আজকে ওপিডি আছে, তো সেই জন্য প্রচণ্ডই ভিড় হয় আর আসতে প্রচুর দেরি হয়। সেই জন্য ভেবেছিলাম যে একটু ভারী খাবার কিছু খাইয়ে পাঠালে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, তারপরে নয় দুপুরে ওখান থেকে কিছু কিনে খেয়ে নিত বা ক্যান্টিনে খেয়ে নিত, কিন্তু সেটা আর হলো না। তো আমি আর উঠতে পারিনি, সোনামাই খাইয়ে দাইয়ে ওদেরকে পাঠিয়েছে, আর আমাদের ব্রেকফাস্ট এখন সোনামাই বানাচ্ছে। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, তারপরেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো কী আর করবো, আমার হঠাৎ করে এরকম কেন ব্যাক পেনের সমস্যাটা হলো আমি বুঝলাম না। আমি কাল রাত অবধিও ঠিকই ছিলাম, তবে এখন দেখছি একটু একটু করে কমছে। তো চলো যাই হোক, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলো দেখি সোনামা কি ব্রেকফাস্ট বানাচ্ছে। আজ বহুদিন পর সোনামার হাতের এগরোল খাবো। আজকে অনেক দিন পরই সে এগরোল বানাচ্ছে, ওদেরকে এগরোল খাইয়েই পাঠিয়েছে আর আমাদের জন্য ব্রেকফাস্টে সেটাই বানাচ্ছে। যখন প্রথম এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখন এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াতো, কখনো এগরোল, কখনো পাউরুটির চপ, কখনো বা আলুর পরোটা, আরও কত কিছু। তোমরা তো সেগুলো সব ব্লগে দেখেইছো। তো আজ অনেক দিন পরে আবার সোনামার হাতের এগরোল খাবো, খুব ভালো লাগছে ব্যাপারটা, মনে হচ্ছে সেই নতুন বিয়ের দিনগুলোতে ফিরে যাচ্ছি। কি ভীষণ যে নরম হয়েছিল এগরোলটা, নরম নরম গরম এগরোল খেতে বেশ লাগছিল। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করা। এই শীতের সকালে গরম গরম রোলটা খুব ভালো লাগলো খেতে, আর অনেকদিন পর সোনামা বানালো, তো সেই জন্য আরও বেশি ভালো লাগলো। তো তারপরে এখন আমরা একটুখানি চা সেবন করব, কারণ একে তো শীতের দিন, তার মধ্যে ব্রেকফাস্টের পর মানে স্পেশাল ব্রেকফাস্টের পর একটু চা ভালোই লাগে। আর বাকিরা তো জানোই বাড়িতে নেই, সবাই এমসে রয়েছে, ওদের মনে হয় আজকেও অনেকটা দেরি হবে। যাই হোক, একটু পরে ফোন করব, তাহলে বুঝতে পারবো, সেই বুঝে আবার আগের দিনের মতন কি করব দুপুরে আজকে জানি না। চাটা খাই আগে, বানাই আগে। আহা, খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্টের পর এই চাটা অমৃত। চলো আজকে একটু বই শপিং করতে হবে, তার কারণ হচ্ছে লাইব্রেরি থেকে যেই বইটা এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে, তাই এখান থেকে এখন শপিং করি। কোনটা নেওয়া যায়? এইখানেই আমার বই। আমি তোমাদের আগের দিন বলেছিলাম না আমার বাড়িতে যে দুটো বিভূতিভূষণের গল্প সমগ্র আমার কাছে এই বাড়িতে আছে, কিন্তু এসে দেখলাম না, আমি দ্বিতীয় খণ্ডটাই এনেছিলাম, যেহেতু এটা অর্ধেকটাই বাকি ছিল, প্রথম খণ্ডটা আনা হয়নি, নেই, এই জন্য এই জায়গাটায় মেনলি গল্পের বইগুলো আছে, বাকি সব এগুলো আধ্যাত্মিক বই, আর এছাড়াও এই পার্টটায় তো সব ওর পড়াশুনোর বই। চলো এটাই নেওয়া যাক। এটা সেই বইটা যেটা আমাকে আমার বিয়ের পর ফার্স্ট জন্মদিনে গিফট করেছিল। এই যে হয়ে গেল, তাড়াতাড়ি তো হলো। হ্যাঁ, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কি বললো? আজকে বললো হচ্ছে যেটা এমনি বাবার এমনি এখন সব রিপোর্ট এই মুহূর্তে সবই ঠিকঠাক আছে। এরপরে একটা বাবার স্ক্যান হবে, সেই স্ক্যানটা পেট সিটি হবে। সেটা হওয়ার পরে যদি স্ক্যানিং ক্লিয়ার থাকে তাহলে অপারেশন আমরা সার্জনকে দেখাতে পারবো অপারেশনের জন্য। এখন মোটামুটি এই মুহূর্তে সে তার যা প্যারামিটার ফিট থাকার জন্য সেগুলো তার এই মুহূর্তে। ওজনটা বললো যে ওজন ওনার কম থাকলেও যেহেতু বাকি প্যারামিটারগুলো ঠিক আছে, সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। তবে আমরা সেফটির জন্য আরো 2-3 কিলো ওজন বাড়িয়ে, কারণ সেদিন কি অসুস্থ হয়ে গিয়েছিল না। ব্যাস ঠিক আছে। আমাদের বাড়িতে দিন 4 আগে একটা নতুন জিনিসের আবির্ভাব ঘটেছে, সেটা তোমাদের কাছে দেখাবো, এই কদিন দেখানো হয়নি, তো চলো আগে দেখাই।
খুশি তো কি এই যে? অবশ্যই অত্যন্ত খুশি, অত্যন্ত মানে কি বলবো, সে খুশি বর্ণনা করা যায় না। অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে প্রভুকে স্থাপনা করবো। প্রভু আগে আমার এই যে এই এইখানে পড়ার টেবিলেই তিনি শুধু এসেছিলেন, তাকে শুধুমাত্র একটু আরতি করতে পারতাম, সেই অর্থে তার একটু গুছিয়ে সেবা করার কোনো সুযোগ হচ্ছিল না। অনেকদিনই সেই জন্য ইচ্ছে ছিল, তো তারই আশীর্বাদে, তারই ইচ্ছায়, তারই তিনি ইচ্ছায় সমস্ত প্ল্যান করে সমস্ত ব্যবস্থাপনা করেছেন। আর কি যে সুন্দর লাগছে দেখতে, আমি না ঘরে বসে বারবার করে বেরিয়ে এসে একবার করে টুকি দিয়ে যাই। সেরকমই তো এখনও কিছু ডেকোরেশন আমার বাকি আছে। ডেকোরেশন বলবো না, এখানে কাপড় ঠাপড় পাততে হবে, পর্দা বানাবো, এগুলো করতে হবে, যে এখন শীতকাল, সেগুলো হয়নি, সেগুলো আমি করব আস্তে আস্তে। রাধারমণ লাল খুবই চুজি, তিনি সব জায়গায় আসেন না। মানে আমি অত্যন্ত লাকিয়েস্টের থেকেও যদি বেশি কিছু টার্ম থেকে থাকে তো সেটা আমি, যে তিনি কৃপা করে এসছেন আমার গৃহে। তো প্রভু সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা আমি একটু দিই। সেটা হচ্ছে যে প্রভু আজ থেকে 500 বছর আগে, প্রায় 500 বছর আগে আজ থেকে বৃন্দাবনে প্রভুর প্রাকট্য হয়েছিল। প্রাকট্য মানে প্রভুর মূর্তি। বৃন্দাবনে সবচেয়ে বিখ্যাত যে মন্দিরগুলো আছে তার মধ্যে, এবং প্রাচীন মন্দির আছে তার মধ্যে রাধারমণ লালের মন্দির খুবই বিখ্যাত। তো সেই প্রভু আজ থেকে 500 বছর আগে তিনি প্রকট হয়েছিলেন। কীভাবে প্রকট হয়েছিলেন? ষড় গোস্বামী, ষড় গোস্বামীর মধ্যে একজন ছিলেন গোপাল ভট্ট গোস্বামী। তিনি সেই সময় বৃন্দাবনে বাস করতেন। বৃন্দাবনে বাস করাকালীন তিনি শালিগ্রামের পুজো করতেন। তিনি নেপালের গণ্ডকী নদী থেকে 12টা শালিগ্রাম তিনি নিয়ে এসেছিলেন, নিয়ে এসে সেটা সেবা পূজা তিনি বৃন্দাবনে করতেন সেই সময় গোপাল ভট্ট গোস্বামী। তিনি চৈতন্য মহাপ্রভুর একজন অন্যতম পার্শ্বদ ছিলেন এবং ষড় গোস্বামীর একজন। গোপাল ভট্ট গোস্বামী যে মেনলি সাউথের লোক ছিলেন, তিনি শ্রীরঙ্গম থেকে এসেছিলেন। যেহেতু বৃন্দাবনে প্রত্যেক ঠাকুর, যারা আরো সেই সময় যারা ঠাকুর ছিল, যেরকম গোপীনাথ, গোবিন্দদেব, মদন মোহন, তো এনাদের সেবা গোপাল ভট্টজি রোজ গিয়ে এনাদেরকে সাজাতেন, শৃঙ্গার করতেন। সাউথের মন্দিরগুলোতে আমরা দেখেছি যে শৃঙ্গারটা খুব সুন্দরভাবে করা হয়, ওখানকার শৃঙ্গারটা হচ্ছে প্রধান। কিন্তু গোপাল ভট্টজির মনে খুবই আক্ষেপ ছিল যে আমার তো প্রভু শালিগ্রাম, আমি তো শুধু শালিগ্রাম পুজো করি, যদি আমারও কোনো একটা নিজস্ব প্রভু থাকতো তাহলে আমিও তাকে সেবা, শৃঙ্গার এগুলো ভালো করে গুছিয়ে করতে পারতাম, তাকে আমি সাজাতে পারতাম। একবার একজন শেঠ এসেছিল গোপাল ভট্ট গোস্বামীর কাছে, তিনি সব মন্দিরে ঠাকুরের জন্য পোশাক বিতরণ করছিলেন। গোপাল ভট্ট জিজ্ঞেসে তিনি বললেন যে আপনার ঠাকুরের জন্য কি কোনো পোশাক দেবো? কিন্তু গোপাল ভট্টজি সেই কথাটা শুনে খুব খারাপ লেগেছিল, কারণ তার ঠাকুর তো শালিগ্রাম, শালিগ্রাম তো আমরা জানি গোল হয়, তো সেখানে তো চোখ নাক মুখ কিছুই নেই, কি তিনি সাজাবেন? তার মনে খুব দুঃখ ছিল। এরকমই একদিন নৃসিংহ চতুর্দশীতে তিনি রাত্রিবেলায় নৃসিংহদেবের লীলা পাঠ করছিলেন। লীলা পাঠ করতে করতে তিনি অত্যন্ত ভাবুক হয়ে পড়েন এবং ভাবুক হয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যে তুমি তো প্রহ্লাদের প্রার্থনায় সাড়া দিয়ে থাম ভেঙে, মানে স্তম্ভ ভেদ করে তুমি অবতীর্ণ হয়েছিলে, তাহলে তুমি কেন আমার প্রার্থনায় আমার কাছে আসছো না? আমি সবসময় কি এরকম শালিগ্রামেরই পুজো করে যাব? এই বলে তিনি অত্যন্ত ভাবুক হয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে থাকেন এবং প্রার্থনা করতে করতে তিনি একসময় মূর্ছিত হয়ে যান। পরের দিন বৈশাখ শুক্ল পূর্ণিমা, যখন তার ঘুম ভাঙে, এবার ঘুম ভেঙে তিনি স্নান প্রাতকৃত্যাদি সব সেরে 12টা শালিগ্রাম গোপাল ভট্টজি গোস্বামী একটি থলির মধ্যে রাখতেন এবং সেই থলিটাকে একটি গাছের ডালে বেঁধে রাখতেন, যাতে তার মধ্যে কেউ এসে না, তাতে কিছু এসে না ঢুকে পড়ে, যাতে কেউ চুরি না করে, সেই জন্য। তখন তো আজ থেকে প্রায় 500 বছর আগে বৃন্দাবনে তো সেই রকম অতটা পরিকাঠামো ছিল না সেই সময়। তো এবার তিনি তার এক শিষ্যকে নিয়ে যখন ওই যেখানে তিনি রেখে গাছতলায় রেখে তিনি শালিগ্রামের পুজো করতেন সেখানে তিনি গেলেন, এবং সেখানে তিনি যাওয়ার পর দেখছেন যে ব্যাগটার একটা পোর্শন এরকম একটু উঁচু হয়ে গেছে। এবার তার শিষ্য বলছে, প্রভু মনে ব্যাগের মধ্যে কোনো সাপ ঢুকেছে, তাহলে এরকম ব্যাগটা উঁচু হয়ে থাকবে না, যে পোটলিটা এরকম উঁচু কেন হয়ে থাকবে, আপনি সাবধানে খুলবেন। তো যাই হোক, গোপাল ভট্টজি প্রভুর নাম স্মরণ করে ওই পটলিটা খুলে গাছ থেকে পটলিটা খুলে নিচে নামায় এবং পটলিটা ওপেন করার পর দেখে ওই 12টা শালিগ্রাম শিলার মধ্যে যেটা দামোদর শিলা ছিল, সেটা দামোদর শিলাকে মানা হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, সেই শিলা হয়ে গেছে এই প্রভুর স্বরূপ, যেটা আপনারা একটু আগে দেখলেন। শুধু শৃঙ্গারটা দেখো, আমি তো শুধু দেখি এই পা দুটো, কি অপূর্ব। তো সেই দামোদর শিলা থেকে প্রভু এই রূপে প্রকট হলেন। 12 অঙ্গুল হচ্ছে প্রভুর হাইট। রাধারমণ প্রভুর নাম এই কারণের জন্য, কারণ রাধারানী এবং প্রভু একই দেহেতে রমণ করছেন, একই সাথে তাদের সহাবস্থান। সেই জন্যই পাশে যাকে দেখতে পাচ্ছেন রাধারানীর, এখানে কিন্তু কোনো স্বরূপ নেই, এখানে তার গদি হিসেবে পুজো হয়। এটা তাকে একটা গাদি বলে হিন্দিতে, সেই হিসেবে পুজো হয়।
প্রভুর এই স্বরূপ কিন্তু কোনো মূর্তিকারের রচনা নয়, কিছু নয়, এটা প্রভুর নিজে এই রূপেই প্রকট হয়েছেন, এক্স্যাক্ট এই রূপেই, এবং এই রূপটি হচ্ছে এক্স্যাক্ট ভগবান শ্রীকৃষ্ণ যেরকম দেখেছিলেন এক্স্যাক্ট সেই স্বরূপ। কারণ গোপীনাথ, মদনমোহন এবং গোবিন্দদেব 3 ঠাকুরকে মিলিয়ে টোটাল শ্রীকৃষ্ণের পূর্ণাবয়ব তৈরি হতো। যে গোবিন্দদেবের সাথে তার মুখ মিলতো, গোপীনাথের সাথে তার চরণ মিলতো, আর মদনমোহনের সাথে তার বুক পোর্শনটা মিলত। কিন্তু গোপীনাথ, মদনমোহন এবং গোবিন্দদেব 3 ঠাকুরের সংমিশ্রণেই প্রভু স্বয়ং যেরকম এক্স্যাক্টলি প্রভু বাল্যরূপে যেরকম তিনি দেখতেছিলেন, তিনি এই স্বরূপেই প্রকট হয়েছে। দ্বাদশ মাত্র 12 আঙুল, খুবই ছোট্ট ঠাকুর বৃন্দাবনে তার হাইট, তিনি শালিগ্রাম থেকে প্রকট হয়েছেন। এমনকি জার্মান সায়েন্টিস্টরা এই মূর্তিটাকে যে স্ক্যান করেছিল এবং তারা এটা বলেছিল যেটা তৈরি না, এটা স্বয়ংভূ প্রকটিত। এর মধ্যে কোনো চেনি হাতুড়ি বা মূর্তিকার যেটু যারা ইউজ করে মূর্তি তৈরির সময় এসব কিছু ইউজ হয়নি। প্রভু এটা স্বয়ং বিরাজমান, এটা প্রভুর একদম সবচেয়ে ছোট্ট কিন্তু একদম সত্যিকারের ভগবানের স্বরূপ। এবং এই মূর্তি এটি বৃন্দাবনে আছে, সেটি দিনান্তে যখন প্রভুর মন ভালো লাগে মূর্তির দাঁতও দেখা যায়। যদি আপনি সারাদিনে প্রভুর বৃন্দাবনে গিয়ে যদি রাধারমণ লালের আপনি 100টা দিনের ছবি তোলেন, তার মধ্যে 100টাই আপনার এক রকম আসবে। কোনোটাতে হয়তো আপনি একটা দাঁত দেখতে পেলেন, কোনোটাতে হয়তো তিনি মুখ ভার করে আছেন, কোনোটাতে হয়তো আপনি অনেকগুলো দাঁত দেখতে পেলেন। এবার ডিপেন্ড করছে তার সামনে যদি তার কোনো প্রিয় ভক্ত এসে পড়ে, এবং তিনি ছবি তুলতে কিন্তু খুব ভালোবাসেন, ছবি তুলতে কিন্তু খুব শৌখিন, একদম পোজ নিয়েই থাকেন উনি, সেই জন্য উনি ছবি তুলতে ভালোবাসেন, উনি ছবি সেইভাবে তুলে নেন। আচ্ছা, রাধারানীর স্বরূপ কেন নেই পাশে সেটা বলো। স্বরূপ কারণ নেই, কারণ রাধারানী এবং প্রভু একসাথে এখানে বিরাজমান করছে। এখানে যে প্রভুর যে সোজা পা সেটা হচ্ছে বলা হয় রাধারানী, এবং যে পাটা বেঁকা, কারণ প্রভু যেহেতু ছালিয়া ছিলেন, তো সেই জন্য যে পাটা বেঁকা সেটা হচ্ছে প্রভুর, যেটা ত্রিভঙ্গ হয়ে তিনি দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে প্রভুর নিকেশ। তো রাধারানী এখানে শ্রীকৃষ্ণকে রমণ করছেন, এবং রাধারানী প্রথম শ্রীকৃষ্ণকে রমণ বলে ডেকেছিলেন, সেই জন্যই এই মূর্তির নাম হয়েছে রাধারমণ। অত্যন্ত জাগ্রত, এবং প্রত্যেক মুহূর্তে প্রত্যেক ভক্ত তাকে অনুভব করতে পারবে যারা ভক্ত। আমার বাড়িতে যিনি যেভাবে এসেছেন এবং যেভাবে ওনার সেবা কার্য আমি করতে পেরেছি, এবং আজকে যেটা এইটা তৈরি হয়েছে সবটাই প্রভুর ইচ্ছা। কারণ প্রত্যেক মুহূর্তে তিনি মনে আপনাকে ভাব দিয়ে যাবেন, আপনি সেভাবে খালি কাজ করে যাবেন। আপনাকে যন্ত্রী, মানে উনি হচ্ছে যন্ত্রী, আমরা যন্ত্র, আমাদেরকে যন্ত্রের মতন উনি যা করার ব্যবস্থা উনি নিজের মতন নিজে করে নিয়েছেন। মানে এত আমাদের জাগ্রত প্রভু যে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক অনুভূতিতে আমার ব্যক্তিগতভাবে ফিল হয় যে প্রভু আমাকে সবসময় গাইড করছেন, এবং প্রভুর আশীর্বাদেই আমি চলছি। এবং এটাই প্রার্থনা প্রভুর চরণে, যাতে তিনি যেন আমাকে দিয়ে তার সেবা যেটুকু আমি করতে পারি সেটা যেন তিনি করিয়ে নেন, এবং তার চরণে একমাত্র তিনি আমার ইষ্ট, এবং তার চরণে যেন আমার সদা সর্বদা অনন্য ভক্তি থাকে, এবং আমি সেটা যেন করতে পারি। সেই কৃপাটুকুই প্রভুর কাছে আমার ব্যক্তিগত প্রার্থনা। আর বাকি উনি ত্রিলোকীনাথ, সর্বনিয়ন্তা, যজ্ঞেশ্বর, অনেক উপাধি আছে, কিন্তু আমাদের ভক্তদের কাছে উনি আমাদের প্রাণের রাধারমণ লাল। তো তিনি আমাদের যেমন ভালোবাসার যেমন ভক্তি শ্রদ্ধার দুটোই একটা অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু যাই হোক, প্রভুর এই স্বরূপ যারা আজকে ব্লগের মাধ্যমে দর্শন করছেন তারাও অনেক লাকি, আমার কাছে এসছে, এবং প্রভু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে যাচ্ছে, এবং সবাইকে অনেক আশীর্বাদ করছে। আমি এটা মনে করছি প্রভুর ইচ্ছাতেই এই ভিডিও হচ্ছে, এবং প্রভুর ইচ্ছাতেই আপনাদের কাছে প্রভু পৌঁছাচ্ছে। আপনারা প্রভুর অনেক আশীর্বাদ পান, প্রভুর অনেক কৃপা আপনারা প্রাপ্ত হন, এটাই প্রার্থনা। কাকু একটা কিছু নিয়ে এসেছে, এই যে বলছে রেডিমেড কদবেল মাখা, মানে মেখে ভেতরে ভরা, একদম ভরা, একদম ফার্স্ট ক্লাস, চামচ দিয়েছে। খালি কোনো খাটনি নেই, মানে খুঁজে খুঁজে কাকু নিয়েও আসে। এর আগে ওই যে ডাল পকোড়া গুলো হয়, ওগুলো তো আমি খেতে প্রচন্ড ভালোবাসি, তোমরা জানো শর্মিষ্ঠার আমি খুব খেতাম। এবার এখানে কোথায় পাওয়া যায় আমি তো জানি না, কাকু কোথা থেকে ঘুরে ঘুরে আগের দিন এমসে গিয়েছিলাম ওই দিন এনেছে। এইবারে এমনি জাস্ট খাওয়া হবে, মুখে মুখে শেষ হয়ে যাবে এরকম এনেছে। সোনামা আবার ভেবেছে ওটা দুপুর বেলার জন্য রাখা, তো তারপরে সেই 4-5টা করে পেয়ে আমার কি দুঃখ। পরের দিন আবার কাকু গিয়ে তো ওই ডাল পকোড়া নিয়ে এসছে, তো খুব ভালো বানায়, এখানে বানাইছে, মন ভরে ডাল পকোড়া খেয়েছে। আজকে আবার এই যে রেডিমেড কদবেল মাখা, বাবা ভালো লোকের জন্যই আজকে এটা। ও সোনামা এই না রেডিমেড। আমি জাস্ট ওয়েট করছিলাম কতক্ষণে দুপুরের খাওয়া হবে, তাহলেই তো এইটা হাতে পাবো।
তো আমি এটা নিয়ে আসছি, আমাকে বলছে যে আমাকে দেবে না, আমি বলছি না গো তোমাকে দেবো না। তো তারপরে মনে পড়লো এটা খাচ্ছি আর এটা কেমন লাগলো রেডিমেড মাখাটা, এটা তো তোমাদেরকে একটু বলতে হবে। তো তখন তার জন্য আমি ওখান থেকে আসছিলাম, আমাকে বলছে তুমি নয় নিজে পড়বে নয় এটা ফেলবে। তাই তো, তাহলে তোমাকে এটা দেবো না, কেন দেবে? কারণ আমি নিজেও পড়িনি ফেলিও নি। ফোনটা নিয়ে দেখতে দেখতে আসছো, তাই বললাম যে সাবধানে আসো, তুমি পড়বে এটাও পড়বে, মানে তুমি পড়বে তাই সেটা কিছু না, এটা ফেলবে এটাই বড় কথা। ভালো লেগেছে। তবে সোনামা বললো যে একটুখানি নুনটা বেশি ছিল আর টকও বেশি ছিল, একটু মিষ্টি দিয়েছে বাড়িটা। না এখন এটা ঠিক আছে, এগুলো ঠিক নয়, এগুলো ভারী অন্যায়, কি বলবো আর। আচ্ছা নাও, দারুন। আবার দেখো লেবু পাতা দিয়েছে, দেখো। আজকে অনেক দিন পর আমি লাইব্রেরিতে যাচ্ছি। এর আগে ওই বাড়ি যাওয়ার আগেই গিয়েছিলাম, তারপর এসে আমার আর যাওয়া হয়নি। আর তোমাদের তো ওই বেলাতেই বললাম যে বইটা এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে দেখলাম বাইরেটা কিন্তু বেশ হালকা। ভাগ্যক্রমে আমি সোয়েটারটা পরেই এসেছি, না পরে আসার ভুলটা করিনি। তার কারণ বাড়ির ভেতরে কিন্তু যথেষ্ট গরম আর বাইরেটা ততটাই হালকা। চলো যাই ভেতরে, গিয়ে দেখি আজ কি বই নেওয়া যায়। নিয়ে চলে এসেছি বাড়িতে। বাইরে যেরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরের ভেতর একেবারেই ঠান্ডা নেই, বরঞ্চ গরম লাগছে। তাই তাড়াতাড়ি করে আমি আবার সোয়েটার ছেড়ে ফেললাম। এই যে এখন বসাচ্ছি একটুখানি চা। এবারে এনেছি এই বইটা, তবে এইবারেও আমি সুচিত্রা ভট্টাচার্যের বইই এনেছি, এখন হৃদয়। আজকে রাতে কিছুই রান্না করা নেই, জাস্ট এইটুকু একটু ভাত আছে। বাবা তো রুটি খেতে চায় না, আর ভাত যেটুকু আছে এইটুকুতে বাবার হবে না। তো ভাবছি সবার জন্যই ডাল আলু সেদ্ধ আর ভাত করে ফেলবো, মানে ডাল আলুর চোখা আর ভাত, সেদ্ধ ভাত না। গরম গরম বেশ ভালোই লাগবে। তো চাটা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে বসাবো। বেশি বাজেনি এখন, এই 7:15 মতনই বাজে। ডাল ভাত সমস্ত কিছুই হয়ে গেছে, তবে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। আলু ভাতে করছি না, তার জায়গায় একটা পকোড়া বানাবো একদম নতুন স্টাইলে। তার জন্য দেখো এখানে সয়াবিন নিয়েছি, যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল। তো এই দিয়েই পকোড়াটা আজকে বানাবো। তবে রেসিপিটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আগে নিজে বানিয়ে খেয়ে দেখি যে কেমন হচ্ছে বা বাড়ির বাকি সবাই কি বলে, তারপর একদিন তোমাদের সাথেও শেয়ার করব নিরামিষের পকোড়াটা খেতে কেমন হয়। চলো পকোড়াগুলো ভাজতে ভাজতে আজকের ব্লগটা শেষ করলাম। অবশ্যই তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমার জীবনের বিশেষ বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই আজ প্রভুর এই আগমনের বিষয়টাও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রভুর কৃপা লাভ এবং তার দর্শন, এই দুটোই তার ইচ্ছা ভিন্ন অসম্ভব। তাই প্রভু রাধারমণ লালের কাছে এই প্রার্থনাই করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামী জীবন সবার সুন্দর হোক।